ওকে। সো গত ক্লাসগুলোতে আমরা এসইওর এসেনশিয়াল কিছু টার্ম সম্পর্কে জানছিলাম, যেগুলো আমাদের জানতে হবে। এবং আমরা একটা কম্পিটিটর জেনারেল অ্যানালাইসিস কেমনে করতে হয় এটা আমরা শিখছিলাম, তাই না? বুঝতে পারছেন? আজকের ভিডিওতে আমরা দুইটা জিনিস কভার করব, একটা হচ্ছে অন পেজ অ্যানালাইসিস এবং একটা হচ্ছে অফ পেজ অ্যানালাইসিস। ওকে। যদি আমরা অন পেজ অ্যানালাইসিসে যাই, তাহলে দেখেন আহ, আমাদের কিছু ডিটেইল তথ্য এখানে দেওয়া আছে, তাই না? যেমন এখানে সাইট ইউআরএল, ইউআরএল ক্যারেক্টার্স, ক্যানোনিকাল, টাইটেল ক্যারেক্টার্স, মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার্স, হেডিং, ইমেজ, টেক্সট টু এচটিএমএল রেশিও, এএমপি, সাইট ম্যাপ, রোবটস ডট টিএক্সটি এবং গুগল অ্যানালিটিক্স। এগুলো অনেক কিছু আপনারা জানেন এবং কিছু কিছু বিষয় এখানে নতুন, তাই তো? এটা করার মেইন পারপাস হচ্ছে জেনারেল অ্যানালাইসিসে আমরা দেখছি যে স্বাভাবিকভাবে একটা আহ, আমাদের যারা কম্পিউটার তারা কত স্ট্রং এবং তাদেরকে বিট করতে গেলে আমাদের আহ, কত বেশি এফোর্ট দিতে হবে, এটা বোঝার জন্য আমরা কম্পিউটার জেনারেল অ্যানালাইসিসটা করি। বাট আমরা এসিওর অ্যাডভান্স বিষয়ের দিকে আস্তে ধীরে চলে যাচ্ছি। আমরা সবাই জানি এসিও দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ এসিও এবং একটা হচ্ছে অফ পেজ এসিও। তো অন পেজ এসিও হচ্ছে সেই এসিও যে এসিও আমাদের ওয়েবসাইটে করা হয়। বুঝতে পারছেন? এমন ধরনের অপটিমাইজেশন যে অপটিমাইজেশন গুলো আমাদের নিজেদের ওয়েবসাইটে করা হয়, সেগুলো হচ্ছে অন পেজ এসিও। ঠিক আছে? এবং অফ পেজ এসিও হচ্ছে আমাদের কিওয়ার্ডকে র্যাঙ্ক করানোর জন্য বা আমাদের রেলেভেন্ট ট্রাফিক বা অডিয়েন্স আনার জন্য আমাদের ওয়েবসাইটের বাইরে বিভিন্ন জায়গায় যে এসইও প্র্যাকটিস গুলো করে থাকি সেগুলো হচ্ছে অপ্পেজ এসইও। অপ্পেজ এসইওতে আমরা মেইনলি লিঙ্ক বিল্ডিং করি। অন্য একটা ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক আনি, এটাকে বলে ব্যাক লিঙ্ক। বুঝতে পারছেন? ওকে। তো আমরা এখন আজকে অফ পেজ অ্যানালাইসিসটা করব, যে আমাদের যারা কম্পিটিটর আছে আহ, তারা তাদের অন পেজ এসইও কত ভালো করে করছে। তারা যদি অন পেজ এসইও ভালো করে করে তাহলে কি আমাদের জন্য ভালো? ভালো না, কিন্তু আমাদের প্রয়োজন তাদের স্ট্রেংথ কোথায় কোথায় এটা খুঁজে বের করা এবং তাদের উইকনেস কোথায় কোথায় এটাও খুঁজে বের করা। যেখানে যেখানে তার স্ট্রেংথ আছে আহ, সেগুলোতে আমাদের অবশ্যই আমাদের এন্ড থেকেও করতে হবে। তাদের যেখানে উইকনেস আছে সেইখানে আমাদেরও অ্যাক্টিভলি করতে হবে কাজ বাজ। ওকে। এখন আহ, আমরা একটা কিওয়ার্ড নেই, যেমন গত ভিডিওতে আমরা নিছিলাম কি বেস্ট। বেস্ট কি নেওয়া যায় বলুন তো? টি শার্ট। দেখেন আমাদের অনেকগুলো ওয়েবসাইট আসতেছে না? আমি একটা ব্লগ সাইট নেই, হাউ টু গ্রো সিটস। এটা একটা কিওয়ার্ড, তাই না? কিভাবে একটা সিট গ্রো করাইতে হয়। এখন দেখেন আমাদের অনেকগুলো ওয়েবসাইট আসছে, তাই না? আমি এই ওয়েবসাইটের ভিতরে যাই, এটার মধ্যেও যাই, এটার মধ্যেও যাই। এই কিওয়ার্ডের জন্য আমি আমার ওয়েবসাইট যদি র্যাঙ্ক করাইতে চাই, তাহলে এক্সিস্টিং সকল ওয়েবসাইটকে সরায় আমাকে জায়গা করে নিতে হবে, তাই তো? বুঝতে পারছেন? অর্থাৎ এখানে যারা আছে তাদের সবার থেকে আমার ভালো এসিও করতে হবে আমার পেজে। আমার প্রথমে দেখি এই যে সাইটটা গুগলের প্রথম পেজ আছে, আহ এটার অন পেজ ঠিকঠাক আছে কিনা, অন পেজ এসিও ঠিকঠাক আছে কিনা। বুঝছেন? অন পেজ ঠিকঠাক না থাকলে তো গুগলে ফার্স্ট পেজ আসতো না। বাট তারপর কিছু ভুল এরা করবে, যে ভুলগুলো আমাদের ওয়েবসাইটে আমরা করব না এবং যার কারণে আমরা র্যাঙ্ক করব। ঠিক আছে? সো একটু দেখে আসি। এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, তাই না? আর্টিকেলের ইউআরএল। ইউআরএলটা কপি করলাম, এখানে আসলাম, সাইট ইউআরএল এ বসাই দিলাম। ঠিক আছে? এরপর কি বলতেছি? ইউআরএল ক্যারেক্টার। ইউআরএলটা কত ক্যারেক্টার একটু দেখি। কত ক্যারেক্টার বলেন তো? 1, 2, 3, 4, 5। আমরা পুরোটা কপি করি, ওই ওয়ার্ড কাউন্টারে যাই, ওয়ার্ড কাউন্টার ডট নেট।
88 ক্যারেক্টার। বুঝতে পারছেন? আপনি এখানে দিবেন কত? 88। এখন এটা কেন দিচ্ছি বলেন তো? আইডিয়ালি একটা ওয়েবসাইটের ইউআরএল যত ছোট হয় তত সেটা বেশি ইউজার ফ্রেন্ডলি হয়। কেন? কারণ হচ্ছে ইউআরএল ছোট হইলে আহ, আমাদের অডিয়েন্স ইজিলি বুঝতে পারে এবং তার জন্য বোঝা সহজ হয়। বুঝছেন? এবং ইউআরএলটা মনে রাখতেও তার জন্য সুবিধা হয়। এখন ইউআরএল ছোট থাকা ভালো। বুঝছেন? এখন ইউআরএল এর একটা আইডিয়াল ক্যারেক্টার আছে, যেমন আমি সেটা একটু যদি বলি। ওকে, কি বলতেছে বলেন তো? হ্যাঁ, ক্যারেক্টার লিমিট হচ্ছে 60। বুঝছেন? যদি একটা ইউআরএল 60 ক্যারেক্টারের উপরে হয় তাহলে সাধারণত এটা আইডিয়াল কিওয়ার্ড না। মনে থাকবে? বুঝছেন? ওকে, আরো কিছু ব্যাপার আছে। দেখেন, আমরা যখন ইউটিউবে সার্চ করি, ইউটিউবে গেলাম, এখানে গেলাম, এখন আমরা ভিডিওটা অন করলাম। দেখছেন এই ভিডিওর ইউআরএল কিরকম? দেখে কিছু কিছু বোঝা যাচ্ছে? যাচ্ছে না কিন্তু, তাই না? এখন এটা একটা সুন্দর ইউআরএল না, ইউজার ফ্রেন্ডলি ইউআরএল না। বাট ইউটিউবের জন্য এই জিনিস ম্যাটার করে না, কারণ ইউটিউব নিজে একটা প্ল্যাটফর্ম। বুঝতে পারছেন? ওকে, এখন এখানে দেখেন এই ইউআরএলটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ইউআরএল এর মধ্যে কি আছে, তাই না? হাউ টু স্টার্ট সিটস। বাট বাকি এগুলো কি থাকা দরকার ছিল? এগুলোর জন্য খুব বাজে লাগতেছে না? যদি ইউআরএলটা এটুকু হইতো, হাউ টু যদি বাদ দেওয়া যায় তো, দেশ এটুকু হইতো, তাহলে সুন্দর হতো না? আপনি দেখে বলতে পারতেন না যে আমরা আসলে কোথায় আছি, কোন কিওয়ার্ডে আছি, তাই না? তার মানে এটা একটা ভালো ইউআরএল না, এসও ফ্রেন্ডলি ইউআরএল না। বুঝতে পারছেন? এসও ফ্রেন্ডলি ইউআরএল সেটাই যেখানে আপনার ফোকাস কিওয়ার্ডটাও থাকবে। কি থাকবে? ফোকাস কিওয়ার্ড। আমি যেমন এখানে সার্চ করছি হাউ টু গ্রো সিটস, এখানে দেখেন হাউ টু স্টার্ট সিটস, মোস্টলি সেম না? হ্যাঁ। এখন তখন আমার ইউআরএল এ ফোকাস কিওয়ার্ড থাকবে এবং ক্যারেক্টার লিমিট 60-র ভিতরে থাকবে, তখন সেটা একটা ভালো কিওয়ার্ড, সরি ভালো ইউআরএল। বুঝতে পারছেন? ওকে, এখন এখানে 88, এটা কি বেশি নাকি কম বলেন তো? বেশি। এই কারণে এটা আহ, আমরা গ্রিন মার্ক করে দেব। কেন? গ্রিন মার্ক কেন করলাম বলেন তো? কারণ এটা কি, এটা আমাদের অডিয়েন্সের কম্পিটিটরের জন্য খারাপ, বাট আমাদের জন্য কি খারাপ? আমাদের জন্য ভালো না। বুঝতে পারছেন? এরপরে ক্যানোনিকাল, এই জিনিসটা একটু অ্যাডভান্স, বাট তারপর আমি বোঝাচ্ছি।
ক্যানোনিকাল হচ্ছে, মনে করেন এটা আমাদের একটা ওয়েবসাইট, হ্যাঁ। এই ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে, আমি এইখানে যাই। ওকে। আচ্ছা, এটা আমাদের একটা ওয়েবসাইট। এখন আপনারা তো এবি টেস্টিং এর নাম শুনবেন, তাই না? এবি টেস্টিং হচ্ছে, ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, হ্যাঁ। ক্যানোনিকাল বোঝার জন্য এখানে একটু আসি, আমি আমাদের পোস্টে একটু যাই। লেখে আসছে আমাদের একটা পোস্ট, ভিউতে ক্লিক করলাম, এই যে। এখন এই পোস্টটা আমরা পাবলিশ করছি অনেক আগে, হ্যাঁ। এখন এই পোস্ট ঠিকঠাক আছে কিনা, বা এখানে এই পোস্টে কোথায় কোথায় একটু অপটিমাইজ করলে আমাদের ক্লিক থ্রু রেট এটা বাড়তো, বা অডিয়েন্স একটু বেশি সময় ধরে থাকতো, এটা বোঝার জন্য তো এই পোস্টটা চেঞ্জ করতে হবে, তাই না? তাছাড়া কোনো উপায় নেই। তাছাড়া আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি সিমিলার আরেকটা পোস্ট করি, এবং সেখানে যদি যেখানে যেখানে চেঞ্জ আনতে চাই সেই 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 জায়গায় যদি চেঞ্জ নিয়ে আসি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্স কোন পেজটা বেশি পছন্দ করতেছে, তাই না? পারবো তো, তাই তো? ওকে। বাট প্রবলেম যেটা হবে, যদি একই ওয়েবসাইটে দুইটা আর্টিকেল থাকে যেটা কিনা একই রকম, তাহলে গুগল দেখবে এটা ডুপ্লিকেট আর্টিকেল। বুঝতে পারছেন? এবং ডুপ্লিকেট আর্টিকেল গুগল একদমই পছন্দ করে না, এবং তখন আপনাকে ডুপ্লিকেট কন্টেন্ট প্যারেন্টে এটা দিয়ে দেবে, যেটা খুব একটা ভালো ব্যাপার না। ঠিক আছে? বুঝতে পারছেন? বাট এই এবি টেস্টিংও আমাদের মাঝে মাঝে করা লাগে। ব্লগ সাইটের ক্ষেত্রে এত না করা লাগলেও, যখন আপনি কোনো ই কমার্স সাইট নিয়ে কাজ করবেন, তখন আমাদের বিভিন্ন সময় এবি টেস্টিং করা লাগে। বুঝছেন? এবি টেস্টিং হচ্ছে এ অথবা বি বা সি, আমরা দুই তিনটে ইউআরএল লাইভ টেস্ট করব, করে যে ইউআরএলটা সব থেকে বেশি ভালো পারফর্ম করবে সেটা রাখবো, বাকিগুলো ডিলিট করে দেবো। এই প্রসেসকে বলে এবি টেস্টিং। এবং এই পুরো টেস্টিং এর জার্নিতে যদি আপনি এই দুই তিনটা ইউআরএল একই রকম হয়, তাহলে হচ্ছে গুগল এটাকে ডুপ্লিকেট প্যারেন্ট হিসেবে কন্টেন্ট হিসেবে দেখবে, এবং আপনাকে একটা ডুপ্লিকেট কন্টেন্ট প্যারেন্টই দিয়ে দিবে। বুঝতে পারছেন? যেটা খুব একটা ভালো ব্যাপার না। এই জন্য যেটা করতে হবে, আমাদেরকে ক্যানোনিকাল ট্যাগ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ক্যানোনিকাল ট্যাগ। ওকে। ক্যানোনিকাল ট্যাগ জিনিসটা কি? আহ, মনে করেন আমার এই একটা পেজ আছে, এটা আমার অরিজিনাল পেজ, তাই না? এখন আমি আরেকটা পোস্ট আমি তৈরি করব, সেম একই রকম ভাবে। আমি আপনাকে এক্সাম্পল দেখাই। অ্যাড পোস্টে গেলাম, যে এই পোস্টের মতো হুবহু সবকিছু কপি করব। কপি করলাম, এরপরে পুরোটা করলাম কপি। এখানে আসলাম, দিলাম পেস্ট করে। ঠিক আছে। এখন আমার মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় চেঞ্জ দরকার। লাইক আমি এইটা টেক্সট একটু ছোট করলাম, এটা একটু ছোট করলাম। এই দুটো কম করাতে কি আর্টিকেল ইউনিক হয়ে গেল? ইউনিক না কিন্তু, এই আর্টিকেল এইটার কপি আর্টিকেল হয়ে গেল, তাই না? এখন ইউআরএলটা আমি চেঞ্জ করব। সো ইউআরএল সেভ এস ড্রাফটে দিলে আপনার ইউআরএল চলে আসবে, এডিট করার অপশন আসবে। ঠিক আছে।
দেখেন, এখন আমরা এখান থেকে ইউআরএল তো মোস্টলি সেম, তাই না? বাট এখানে আমরা মোস্টলি সেম না, একদম এক্সাক্ট ওই ইউআরএল যেটা, এটা একই ইউআরএল হয়ে গেছে। আমরা এখানে একটা হাইফেন দিয়ে টু দেব, তার মানে এটা আমাদের সেকেন্ড একটা আর্টিকেল। বুঝতে পারছেন? আগের আর্টিকেলের কপি আর্টিকেল। এখন আমি পাবলিশ দিয়ে দেবো। তাহলে এখন আমাকে বলেন, এই যে আর্টিকেল এবং এই এই আর্টিকেল, এই দুইটা কি আলাদা আর্টিকেল? একই আর্টিকেল না? মেইন আর্টিকেল হচ্ছে এইটা, তাই না? এবং কপি আর্টিকেল এইটা, যেটা টু আছে, তাই তো? বুঝতে পারছেন? এখন আমাদের দুইটা আর্টিকেলে লাইভ টেস্ট করে দেখতে চাচ্ছি যে কোনটা অ্যাকচুয়ালি ভালো পারফর্ম করে। বাট আমি গুগলের কাছ থেকে ডুপ্লিকেট কন্টেন্ট পয়েন্টও পাইতে চাই না। তার জন্য আমাকে যেটা করতে হবে, মেইন যে, ভালো করে শুনেন, মেইন যে ইউআরএল, ক্লিয়ার? মেইন ইউআরএলটা কপি করব, করে আমাদের যে ডুপ্লিকেট আর্টিকেল ওইটাতে যাব, গিয়ে ওইটার এডিট পোস্টে যাব। এডিট পোস্টে যাওয়ার পরে একদম নিচে আমরা যখন ইয়োস্ট এসইও ইনস্টল করব তখন এটা পাবো। আপনার যেহেতু ইয়োস্ট এসইও এখনো শেখানো হয়নি, সেহেতু এই অপশনগুলো আপনাদের কাছে নাই। বাট ইনস্টল করার পরে এক্স্যাক্টলি এরকম ধরনের অপশনগুলো আপনি পাবেন, বুঝছেন? একদম নিচে দেখবেন একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে দেখবেন ক্যানোনিক্যাল ইউআরএল, একটা অপশন আছে না? এখানে জাস্ট আপনার ক্যানোনিক্যাল ইউআরএলটা বসাই দিবেন, অর্থাৎ এইটা হচ্ছে অরিজিনাল ইউআরএল। মনে থাকবে? এখন যদি আমি এটা আপডেট করে দেই, তাহলে এখন আর গুগল আমাদেরকে কিছুই বলবে না। কারণ আমি গুগলকে বলেই দিছি, গুগল এই আর্টিকেলটা আমার, এই আর্টিকেলের ডুপ্লিকেট একটা আর্টিকেল, যেটা আমি টেস্টিং পারপাসে লঞ্চ করছি। ঠিক আছে? যদি আমরা এই কাজ করি তাহলে গুগলের আর কোনো প্রবলেম হবে না। ওকে, এখন দেখি আমাদের ক্যানোনিক্যাল ইউআরএল কাজ করতেছে কিনা। কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য আপনি কন্ট্রোল ইউ এ প্রেস করবেন, বা রাইট ক্লিক করে ভিউ সোর্স ফাইলে ক্লিক করবেন। এরপরে কন্ট্রোল এফ দিবেন, দিয়ে লিখবেন CAN। দেখেন ক্যানোনিকাল, দেখছেন? এখানে কি মেইন ইউআরএলটা আছে না? 2.0 আছে, দেখছেন একটা ইউআরএল আসতেছে, এই যে ক্যানোনিকাল, আর লিঙ্ক রেল ক্যানোনিকাল, তারপরে এই যে মেইন ইউআরএলটা। বুঝছেন? তার মানে একদম সোর্স কোডে গুগলকে বলে দিচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটা এই আর্টিকেলটার একটা কপি, এবং এটা আমরা টেস্টিং পারপাসে লঞ্চ করছি। তখন গুগল যেটা করবে, মেইন যে ইউআরএল এটাকে বেশি প্রায়োরিটি দিবে র্যাঙ্ক করার ক্ষেত্রে, এবং এইটাকে অত প্রায়োরিটি দিবে না। আমার কথা বুঝতে পারছেন? মনে আছে যে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন নামে একটা প্রবলেম ছিল? একটা কি ইউআরএল এসইও স্ট্রেংথ অন্য একটা ইউআরএল খেয়ে ফেলে, ঠিক আছে? সো যদি আপনি ক্যানোনিক্যাল ট্যাগ বসায় দেন, তাহলে আর এই কিওয়ার্ড ক্যানিবালাইজেশন আর হবে না। অর্থাৎ কোনো ইউআরএল এর এসইও স্ট্রেংথ অন্য একটা ইউআরএল এসে খেয়ে ফেলতে পারবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এখন যদি কোনো পেজে এরকম ইস্যু না থাকে, তাহলে কি আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ দিতে হবে না? তাহলে কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগ দিতে হবে। কেন? কারণ দেখেন, এই ওয়েবসাইটটা কয়টা ভার্সন বলেন তো? 4টা ভার্সন এক্সিস্ট করে। দেখেন, মিরর অফ ক্যাম্পাস লিখে সার্চ করলাম, এটা, ওকে, সার্চ করলাম, এখানে আমি www দিলাম, ডট, আসছে? আসছে না? তারপর আমি HTTPS সরাই দিলাম, আসছে? একটা ওয়েবসাইট সাধারণত 4টা ভার্সনে থাকে, ডাব্লিউ নন ডাব্লিউ এবং HTTP এবং HTTPS। বুঝছেন? আহ, এবং যদি আপনার আহ, এই কারণে এটা একটা ডুপ্লিকেট ইস্যু হইতে পারে, বাট গুগল এখন অনেক আপডেট হয়ে গেছে, এখন এগুলো নিয়ে খুব একটা ঝামেলা করে না। বাট তারপর প্রত্যেক ওয়েবসাইটে
ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে গুগলকে বুঝিয়ে দিতে হয় যে এটাই হচ্ছে মেইন পেজ। বুঝতে পারছেন? যে এখানে সোর্স করে গেলাম, ইউজেমি, কন্ট্রোল এফ দেই, ক্যানোনিক্যাল লিখে, তাহলে দেখেন মেইন পেজ এটা, তাই না? আমি গুগলকে বলে দিচ্ছি যে এটা আমার মেইন পেজ, এই পেজটা অন্য কারো কপিও না, এবং অন্য কেউ যদি আমাদের কন্টেন্ট কপি করে তাহলে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ যদি না দেয় তাহলে হচ্ছে আহ, ওকে পেনাল্টি দিয়ে দিও। বুঝতে পারছেন? এই কারণে প্রত্যেকটা পেজে ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়া ইজ আ মাস্ট। ক্লিয়ার? বাট দ্য গুড থিং ইজ, যেসব ওয়েবসাইট ম্যানুয়ালি কোডেড ওইখানে ক্যানোনিক্যাল ট্যাগ বসাইতে হয়। কিন্তু আমরা যখন সিএমএস ব্যবহার করব, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, তারপর জুমলা, উইক্স, স্কোয়ার স্পেস, এই টাইপ আমরা যে সিএমএস গুলো যখন ব্যবহার করব, তখন আপনাকে আর ক্যানোনিক্যাল ট্যাগ নিজে থেকে বসাইতে হবে না। ওয়ার্ডপ্রেস নিজে আপনার জন্য প্রত্যেকটা পেজের ক্যানোনিক্যাল ট্যাগ বসাই দেবে। শুধুমাত্র আমি যে ইস্যুটা দেখাইলাম না, যে এবি টেস্টিং পারপাসে যদি কখনো চেঞ্জ করা লাগে, সেই ক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি ক্যানোনিক্যাল ট্যাগ বসাইতে হবে ইউএসটার ভিতরে গিয়ে, তাছাড়া কোনোটাই বসানোর দরকার নেই। ওকে? ওকে। এখন আমাদের যে কম্পিটিটর, তার পেজে ক্যানোনিক্যাল ট্যাগ আছে কিনা এটা একটু দেখি। কন্ট্রোল ইউ প্রেস করলাম, কন্ট্রোল এফ দিলাম, এন্টার। ক্যানোনিক্যাল ট্যাগ আছে? আছে না? বুঝতে পারছেন? কারণ তো প্রত্যেক পেজে থাকবে, এবং এটাতে এই জন্য ইয়েস দিয়ে দেবো। এটা কি আমাদের জন্য ভালো? আমাদের কম্পিউটার ভালো করছে, এটা কি আমাদের ভালো? এটা হবে তাহলে রেড। টাইটেল ক্যারেক্টার। ওকে। একটা ওয়েবসাইটে সাধারণত তিনটা টাইটেল থাকে। একটা হচ্ছে মেটা টাইটেল, পোস্ট টাইটেল, আহ আচ্ছা তিনটা না, দুইটা টাইটেল থাকে, মেটা টাইটেল এবং পোস্ট টাইটেল। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে এই পোস্টের পোস্ট টাইটেল। ঠিক আছে? এবং এটার মেটা টাইটেল হচ্ছে এটা, এইটুক। ওকে। মেটা টাইটেল এবং পোস্ট টাইটেলে ফোকাস কিওয়ার্ড অবশ্যই থাকা লাগবে, এবং মেটা টাইটেলে একটা ক্যারেক্টার লিমিট থাকে। বুঝছেন? ক্যারেক্টার লিমিট 40 থেকে 60 ক্যারেক্টার হলে ভালো হয়। বুঝতে পারছেন? ওকে। এখানে মেটা টাইটেল কি? 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। সো 60-এর কম, তাই না? তাহলে এটা গুড। এখানে আমরা ক্যারেক্টার নাম্বারটা দেব। কপি করলাম, 38। ওকে। এটা একটা ভালো ব্যাপার না আমাদের জন্য। মেটা ডেসক্রিপশনের কত ক্যারেক্টার লিমিট? এটা তো গুগল করবেন। এটা মেবি 155 থেকে 65, এর বেশি হবে না। একটু গুগল করে নে। 155। ওকে। 155 থেকে 60-এর মধ্যে হলে পারফেক্ট আছে। ওকে। এটার মেটা ডেসক্রিপশন কোনটা, এটুক না? এটুক কত ক্যারেক্টার একটু দেখি।
116। 116 যে খুব খারাপ তা না, এটাও ভালো। বুঝতে পারছেন? কারণ কি বলেন তো, বেশি হইলে এটা ভেঙে যায়। দেখেন, এই যে ডট 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 দেখছেন, দেখছেন না? এটা মেটে টাইটেল যদি বেশি দিয়ে ফেলেন, 160-এর বেশি, তাহলে এখানে ভেঙে যায়, পুরোটা দেখায় না। যেটা খুব একটা ভালো ব্যাপার না। দেখেন, এটা খুবই ভালো একটা মেটে টাইটেল। এটা একটু বসায় দেখি কত হয়। দেখছেন, 153। বুঝছেন? ওকে। নেক্সট, হেডিং। একটা জিনিস মাথায় রাখবেন, একটা ওয়েবসাইটে হেডিং ট্যাগ, এইচন ট্যাগ একটাই থাকতে পারবে। কয়টা থাকতে পারবে? এইচন ট্যাগ থাকবে একটা, এবং S2, S3, S4 এগুলো অনেক থাকতে পারবে, বাট S1 এর আন্ডারে থাকবে যত সবগুলো S2, S2 এর আন্ডারে থাকবে S3, S3 এর আন্ডারে S4। বুঝতে পারছেন? আমি যদি একটা এক্সাম্পল দেই, ওকে দেখেন, আমি যে কোনো একটা র্যান্ডম পোস্টে যাই, এক টেবিল অফ কন্টেন্ট দেখতেছেন না? আমাদের এই পোস্টের এটা হচ্ছে এইচন ট্যাগ। পোস্ট টাইটেল সাধারণত এইচন ট্যাগ হয়। ক্লিয়ার? পোস্ট টাইটেল কি হয়? এইচন ট্যাগ। এবং এই প্রত্যেকটা হচ্ছে S2 ট্যাগ, এই যে। এবং S2 আন্ডার এটা S3, এটা S2, 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 S2 আন্ডার S3। এরপর এইটার আন্ডারে যদি কোনো টপিক থাকে সেটা হয়ে যাবে S4। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ওকে। তো আমরা মেইনলি যেটা চেক করবো, এটার এইচন ট্যাগ কয়টা আছে। সোর্স কোডে যাব, কন্ট্রোল F দিব, এই চিহ্নটা দেব, দিয়ে H1 লিখবো। একটা আছে না? S2 লিখবো, 6টা। S3 লিখবো, 43টা। S4 লিখবো, একটা, 5। তার মানে S4 পর্যন্ত আছে এখানে, তার মানে এই আর্টিকেলটা বেশ অপটিমাইজ। বুঝতে পারছেন? এখানে তাহলে আমরা কি দেবো? পারফেক্ট। ওকে। ইমেজ, আগে একটা সময় ভাবা হইতো যে আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করব, করে আমাদের যারা কম্পিটিটর আছে তারা কতগুলো ইমেজ ব্যবহার করছে, তার উপরে বেস করে আমাদের ওয়েবসাইটের জন্য ইমেজ আমরা রেডি করব। তো সাধারণত আমরা যদি ফার্স্ট পেজে 10টা ওয়েবসাইট দেখি, 10টা ওয়েবসাইটে ইমেজ সংখ্যার সাথে আমরা যদি অ্যাভারেজ করি, যে নাম্বার হবে, সেই নাম্বার থেকে একটা বা দুইটা আমরা ইমেজ বেশি দেবো। বুঝতে পারছেন? এটা এক সময়কার এসইও প্র্যাকটিসে খুব হইতো। আহ এখন এই জিনিসটা আস্তে ধীরে কমে যাচ্ছে, বাট স্টিল এটা আমাদের দেখা দরকার। এখানে দেখেন কয়টা ইমেজ আছে: একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। 8টা ইমেজ আছে, এখানে আমি দেবো 8টা। ওকে। তো এভাবে করে আমি ইমেজ ইমেজগুলো সুন্দর মতো এখানে বসাই দেবো। এবং এর সবগুলো ইউআরএল এর ইমেজ যখন হবে, যেমন এখানে আছে 8টা, সেকেন্ড ইউআরএল এ দেখলাম 5টা, থার্ড ইউআরএল 10টা, ফোরে হচ্ছে 12টা, তারপর হচ্ছে 9টা। সবগুলোর অ্যাভারেজ করব, করে অ্যাভারেজের থেকে একটা বা দুইটা ইমেজ আমরা বেশি দেবো। ঠিক আছে? তাহলে আমাদের কন্টেন্ট র্যাঙ্ক করার একটা চান্স থাকবে। টেক্সট এইচটিএমএল রেশিও, গুগল চায় আমাদের ওয়েবসাইটে টেক্সট বেশি হোক এবং এইচটিএমএল বা কোড কম হোক, এটা গুগল চায়। বুঝতে পারছেন? তো কখনো কখনো দেখবেন আমরা, যখন আমরা এসইএমএল অ্যাকচুয়াল অডিট করব, তখন এই জিনিসটা আরো ক্লিয়ারলি দেখা যাবে যে টেক্সট টু এইচটিএমএল রেশিও ঠিকঠাক আছে কি নাই। সাধারণত একটা ওয়েবসাইটে কন্টেন্ট যদি বেশি থাকে, তাহলে হচ্ছে আহ ওইটা টেক্সট টু এইচটিএমএল রেশিও ঠিক থাকে। তো এখানে দেখেন কন্টেন্ট বেশ ভালো লাগতেছে না?
সাধারণত 300 ওয়ার্ডের বেশি যদি কন্টেন্ট না থাকে, তাহলে টেক্সট এইচটিএমএল রেশিও এটা কমে যায়। অর্থাৎ আমাদের টেক্সট কম হয়ে যায়, এইচটিএমএল বেশি হয়ে যায়, বুঝছেন? আবার অনেক সময় অনেক সাইট আছে যেখানে অনেক বেশি অ্যাডভান্স ফিচার অ্যাড করা থাকে, যার জন্য আবার কোড বেশি করা লাগে, সেক্ষেত্রে আবার এইচটিএমএল রেশিও বেড়ে যায়। গুগল চায় আমাদের টেক্সট যেন বেশি থাকে এবং এইচটিএমএল বা কোড যেন কম থাকে, মনে থাকবে? ওকে। এএমপি, এমপি হচ্ছে একটা সময় গুগলে ছিল, যে ওটা হচ্ছে ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি নাকি মোবাইল ফ্রেন্ডলি না, এটা বোঝানোর জন্য একটা ইন্ডিকেশন। ওকে, দেখেন, এমপি হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। এমপি এমন একটা জিনিস যেটা কি করে, এমপি it is the possible to create simple mobile websites that load almost instantly। এমপি যদি ব্যবহার করা হয় তো তাহলে ইনস্ট্যান্টলি মোবাইলে পেজটা লোড করা যায় তো। ওকে, আমার কথা বুঝতে পারতেছেন? এখন আমাদের প্রত্যেকটা এলিমেন্টের থিম সিএমএস ব্যবহার করলে সেটা অটোমেটিক্যালি মোবাইল ফ্রেন্ডলি হয়ে যায়, যার কারণে এখন আর এমপি লাগে না। সো এটা আপনারা কেটে দিবেন সিম্পলি। সাইট ম্যাপ, আমাদের যে ক্লায়েন্ট তাদের ওয়েবসাইটে সাইট ম্যাপ ঠিকঠাক আছে কিনা এটা দেখা খুব দরকার। বাট প্রবলেম হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে সাইট ম্যাপ ওরা নিজেরা হাইড করে রাখে। আহ, দেখে এর যে সাইট ম্যাপ আছে কিনা, স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্স এম এল, দেখছেন, হাইড করে রাখছে। ওকে, বাট সাইট ম্যাপ আছে এদের, ঠিক আছে? ওকে, দেখছেন, সাইট ম্যাপ যদি থাকে সাইট ম্যাপ থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে কোনটাতে কত এ আছে। দেখেন এখানে পোস্ট সাইট ম্যাপে দেখতেছি আমরা 197টা পোস্ট এখানে আছে, বুঝছেন? তো সাইট ম্যাপ দেখে আইডিয়া নেওয়া যায় যে আমাদের কম্পিউটার আসলে কত স্ট্রং। ওকে, তো সাইট ম্যাপ এখানে আছে, তাই না? এটা পারফেক্ট দিয়ে দেবো। এবার রোবটস ফাইল, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্লায়েন্ট, আমাদের যারা কম্পিউটার তাদের রোবটস ডট টেক্সট, রোবটস ডট টেক্সট এই জিনিসটা কি আমরা তো বুঝি, তাই না? এটা কিন্তু আমরা দেখাইছিলাম, তাই না? দেখেন, রোবটস ডট টেক্সট এরা বলতেছে, এরা এরকম করে দিচ্ছে, তাই তো? বাট রোবটস, অর্থাৎ এখানে রোবটস ফাইল ঠিকঠাক আছে, বাট তারপরেও রোবটস ফাইল আরেকটু অপটিমাইজ হলে ভালো হতো। এবং অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের অপটিমাইজেশন গুলো চাচ্ছি এটা আমরা যখন টেকনিক্যাল এসইও পার্টে যাব তখন আমরা দেখাই দেবো যে আমাদের রোবট ফাইল কিরকম হওয়া দরকার, বাট এখানে আছে। আর এখানে আমরা দিব কি বলেন তো? ওকে, গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, ওকে, সো আমাদের যারা কম্পিটিটর তাদের ওয়েবসাইট গুগল অ্যানালিটিক্সে অ্যাড করা আছে কিনা এটা দেখা আমাদের জন্য জরুরি, বুঝছেন? এবং এটা আমরা সাধারণত এসিএমএস অ্যাড করার পর এখান থেকে এই ডেটা পেয়ে যাইতে পারবো। ওকে, সাধারণত বেশিরভাগ ওয়েবসাইট গুগল অ্যানালিটিক্স সেট আপ করা থাকে, ছোট, সো এটা একটা বিগ ডিল। ওকে, সো আজকে ক্লাসের পরে আপনারা যেটা করবেন, আপনি যে কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করছেন, সার্চ করার পরে আপনার যে ওয়েবসাইট গুলো আসছে সেখান থেকে প্রথম 10টা ওয়েবসাইট নেবেন, নিয়ে প্রথম এখানে বসাবেন, ইউআরএল এ বসাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, তাই না? এই 10টা ওয়েবসাইটের প্রত্যেকটা অ্যানালাইসিস ঠিকঠাক মতো করে আনবেন। ইউআরএল ক্যারেক্টার কয়টা, ক্যানোনিকাল ট্যাগ আছে কি নাই, টাইটেল ক্যারেক্টার কয়টা আছে, মেটা ডেসক্রিপশন কয়টা, হেডিং ঠিকঠাক আছে কিনা, বুঝছেন? এবং এখানে সিগন্যাল গুলো দিয়ে আনবেন, কারণ আপনি তো জানেন যে ইউআরএল ইউআরএল কতটা থাকা আইডিয়াল, টাইটেল ক্যারেক্টার
মেটা ডেসক্রিপশন কত টাকা আইডিয়াল, হেডিং কয়টা টাকা পারফেক্ট, সবকিছু আপনি জানেন না? এখন যেহেতু জানেন, এখন আপনি এরকম করে প্রত্যেকটা দিয়ে আনবেন এবং রেড নাকি গ্রিন এটা মার্ক করে আনবেন। যেমন এটা কি, এটা আমাদের জন্য কিন্তু রেড, এটাও রেড তাই না? ইমেজও রেড। তো বেশিরভাগই রেড পাবেন, হ্যাঁ, কারণ রেড না থাকলে তোরা ফার্স্ট পেজে আসতো না। বুঝছেন? তো গুড থিং ইজ আমরা একটা গ্রিন সিগন্যাল পাইছি। ক্লিয়ার? সেভাবে করে 10টা ইউআরএল অ্যানালাইসিস করতে পারবেন না? এই 10টা ইউআরএল কে র্যান্ডমলি নিয়ে আসবেন। আপনি যে কিওয়ার্ডে গুগলে র্যাঙ্ক করতে চাচ্ছেন, ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে প্রথম 10টা ওয়েবসাইটকে আমরা অ্যানালাইজ করব। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ওকে। সো এটা হচ্ছে মেইনলি আমাদের অন পেজ অ্যানালাইসিস। সেভাবে করে আমরা আমাদের কম্পিটিটরদের অন পেজ এসইও অ্যানালাইসিস করব। ওকে। এখন আছে অফ পেজ এসইও অ্যানালাইসিস, তাই না? অফ পেজে গেলাম। এখন আমাদের যারা কম্পিটিটর আছে তারা অফ পেজ এসইও কোন জায়গা থেকে করছে, এটা আমরা কিভাবে বুঝবো বলেন তো? এটা বোঝার জন্য আমাদের একটা পেইড টুল ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এসিএম রাশ। আমরা একটু এসিএম রাশে যাই। ওকে। এখন আমরা এখান থেকে চলে যাব কোথায়? এসিএম রাশে। আমাদের যে কম্পিটিটর আছে তার ইউআরএলটা কপি করব। ওকে, ব্যাকলিংক অ্যানালাইসিসের উপরে আমাদের এসিএম রাশের উপরে আরেকটা ক্লাস করব আমরা, হ্যাঁ, ডিটেল ক্লাস। বাট এটা জাস্ট বেসিক কিছু ব্যাপার বোঝানোর জন্য আমরা এখানে দেখাচ্ছি। দেখেন এসিএম রাশে একটা টুলসই আছে। দেখেন ব্যাকলিংক অ্যানালিটিক্স, ব্যাকলিংক অডিট, ব্যাক বাল্ক অ্যানালাইসিস। বুঝতে পারছেন? সো লিঙ্ক বিল্ডিং এর 3টা টুলসই আছে এসিএম রাশের। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স, যার কারণে এখন আপনারা বুঝতে পারবেন না। আমরা যখন অন পেজ এসইও পার্ট শেষ করব, সাধারণত একটা ওয়েবসাইট লাইভ করার প্রথম মাসে ব্যাকলিং করতে হয় না, সেকেন্ড মাস থেকে ব্যাকলিং নিয়ে ভাবতে হয়। বুঝতে পারছেন? তো আমরা ব্যাকলিং নিয়ে আস্তে ধীরে আহ, জানা জানা শুরু করব। ওকে। বাট আমরা এখন আমাদের কম্পিউটার ব্যাকলিং কেমনে অ্যানালাইজ করবো সেটা একটু শিখে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা কম্পিউটার, তাই না? এই লিঙ্কটা কপি করবো, মেইন লিঙ্ক। বুঝছেন? ওয়েবসাইটের ইউআরএল কপি করে এখানে আসবো, এসে সবার উপরে ইউআরএল এ ক্লিক করব, দেন সার্চে ক্লিক করব। ওকে। এখন দেখেন সুন্দর মতো আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের ওয়েবসাইটে পেজ অথরিটি কত, তাই না? ব্যাকলিং দেখছেন কতটা? 1.1 মিলিয়ন। পেজ অথরিটি 47। অর্গানিক ট্রাফিক আছে 5,05,224। হিউজ না? বুঝছেন? আমরা একটু ব্যাকলিংকে ক্লিক করব। দেখেন 79% ইউএস এর। এরপরে দেখেন আমাদের পুরো ব্যাকলিং চলে আসছে। এখানে দেখেন ফলো ব্যাকলিং। ফলো মানে কি বলেন তো? ডু ফলো। এটা হচ্ছে নো ফলো। বেশিরভাগ ব্যাকলিং কি ডু ফলো ব্যাকলিং না? ওকে।
তো এইগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক, এই যে, বুঝতে পারছেন? এই ওয়েবসাইটে আমাদেরকে ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে। এই এই ওয়েবসাইট থেকে কি করছে, ব্যাকলিঙ্ক পাইছে এই ওয়েবসাইটটা, বুঝছেন এইটা? তো তাহলে আমরা আমাদের কম্পিউটার কোন জায়গায় ব্যাকলিঙ্ক করছে আমরা ইজিলি খুঁজে বের করতে পারতেছি না? বুঝতে পারছেন? ইজিলি কিন্তু খুঁজে বের করতে পারতেছি। এখন আমাদের যেটা করতে হবে, এই ওয়েবসাইটের ডিএপিএ এবং স্প্যাম স্কোর চেক করতে হবে। কপি করলাম, এখানে গেলাম, ডিএপিএ চেকার, আমরা দুইটাতে যাব। প্রথমটায় ক্লিক করলাম, তো এখানে ক্লিক করে চেক দিয়ে, ওকে, এটা দেখাইলো না, এখানে দেখা, আই এম নট এ রোবট, চেক ডিএপিএ। ইন্টারনেট স্লো কাজ করতেছে। ইন্টারনেট কি শেষ? কাজ করে না কেন? ওকে, তো আমাদের ওয়েবসাইট কাজ করতেছিল না, আমরা যেটা করব, ইউআরএল এ আসবো, smallseo.com/domain authority checker, এটাতে এসে যখন আমরা আমাদের ইউআরএলটা দিব, দেওয়ার পরে চেক ডোমেনে দিলে এরা বলে দিবে যে আমাদের ওয়েবসাইটের ডিএ কত, পিএ কত। বুঝতে পারছেন? ওকে, সাধারণত আমরা আহ, আমাদের কম্পিটিটরের যে ওয়েবসাইট ইউআরএল, যেটা থেকে তারা ব্যাকলিঙ্ক করছে, এটা ডোমেন অথরিটি 25 বা 30-এর উপরে না হলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। বুঝতে পারছেন? বাট 30-এর উপরে সাইটে গুলোতে তারা ব্যাকলিঙ্ক করে, তাহলে ভাববেন যে খুবই স্ট্রং কম্পিউটার এবং তার সাথে খুব আহ, তাকে বিট করতে বেশ ঝামেলা হবে আমার। বুঝতে পারছেন? এরপর আসতেছে স্প্যাম স্কোর চেকার। আমাদের এই কম্পিউটার যেহেতু এদের প্রায় 1 মিলিয়ন ব্যাকলিঙ্ক আছে, সো এদের সাথে ডিল করা বেশ ডিফিকাল্ট। বুঝতে পারছেন? দেখে আমি স্প্যাম স্কোর চেকারে ক্লিক করে এইটাতে যাই, বা এটাতে যাই, বা এটাতে যাই, যেটা আগে ওপেন হয়, যে কোনো একটাতে গেলেই হবে। কপি করলাম, পেস্ট করলাম, চেক স্প্যাম। ওকে, স্প্যাম স্কোর কত? 0%। আমাদের কম্পিউটার যে সাইট, সেখানে স্প্যাম স্কোর যদি 5% বা 10%-এর উপরে হয়, তাহলে বুঝবেন আমরা আমাদের কম্পিউটারকে ইজিলি বিট করতে পারবো। বুঝতে পারছেন? কারণ
যখন আপনি আমার আমার যে কম্পিটিটর, ওকে এখানে একটা ভুল করছি, আমরা আমরা কি করছি বলেন তো? আমাদের কম্পিউটারের ইউআরএল নিয়ে আসছি তাই না, বাট ইউআরএল নিতে হবে কারটা, তার, সে যেখানে ব্যাকলিঙ্ক করছে সেই ইউআরএল। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা ভুল। দেখি কি অবস্থা, এবার স্প্যাম স্কোর কত? ওকে, স্প্যাম স্কোর 22%। বুঝছেন? এটা কিন্তু ভালো ব্যাপার না। বুঝছেন? 10% উপরে হইলে ঝামেলা। কারণ একটু বলি শুনেন, এই যে ওয়েবসাইটটা থেকে ব্যাকলিঙ্ক যখন কেউ পাইলো, তখন কি কি করলো, ওয়েবসাইট একটা অথরিটি স্কোর পাইলো না? একটা অথরিটি পাইলো, বা একটা লিঙ্ক জুস পাইলো, বা একটা এসইও স্ট্রেংথ পাইলো। এই ওয়েবসাইট যদি ভালো কাজ করে, সে ভালো কাজের সুফল যেমন আমাদের সব, যে ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দিছে সে পাবে, তেমনি এ হচ্ছে স্প্যাম স্কোর যেহেতু বেশি, তার মানে গুগলের গাইডলাইন মানে নাই, অনেক পরিমাণ গাইডলাইন না মানার কারণে স্প্যাম স্কোর বেশি হয়ে গেছে। এবং এই যে বেশি হওয়ার কারণে যে নেগেটিভ মার্কিংটা পাইলো, ওয়েবসাইট পাইলো, সেইটার একটা ফল কিন্তু আমাদের যে ক্লায়েন্ট বা আমাদের যে কম্পিটিটর, তাকে কিন্তু ভোগ করা লাগবে। বুঝতে পারছেন? আমরা যখন ব্যাকলিং করব তখন 7%-এর উপরে স্প্যাম স্কোর থাকলে ওইটাতে আমরা ব্যাকলিং করবোই না। চেষ্টা করবো 5%-এর নিচে স্প্যাম স্কোর যেন থাকে এমন ধরনের ওয়েবসাইটে ব্যাকলিং করার। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে এখন যেটা করবেন, এই পার্টটা আপনার করতে পারবেন না কারণ আপনার কাছে এই মুহূর্তে এসএমএস অ্যাক্সেস নাই। যখন থাকবে তখন যেটা করবেন, এসএমএস থেকে আপনারা প্রথম 5-10টা ইউআরএল এখানে অ্যাড করে স্প্যাম স্কোর, ডোমেন অথরিটি, পেজ অথরিটি দিয়ে চেক করে নেবেন। 5-10টা করলে যেটা হবে, আপনার একটা আইডিয়া আসবে যে আমার যারা কম্পিটিটর আছে সে কোন কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে এবং সেই ব্যাকলিঙ্ক গুলোর কোয়ালিটি কেমন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এভাবে আমরা অফ পেজ অ্যানালাইসিসটাও শেষ করব। তাহলে আমরা কম্পিউটারের জেনারেল অ্যানালাইসিস, অন পেজ অ্যানালাইসিস এবং অফ পেজ অ্যানালাইসিস তিনটে শিখে ফেললাম তাই না? নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি টেকনিক্যাল ইস্যু নিয়ে কথাবার্তা বলবো। ওকে, ঠিক আছে।